বাংলাদেশে প্রায় এখন 23 মিলিয়ন মানুষ তারা কিন্তু খাদ্য নিরাপত্তাজনিত ঝুঁকিতে রয়েছে। তারা যথেষ্ট পরিমাণে খাবার কিনতে পারছেন না এবং খাবার খেতে পারছেন না। দুর্নীতির উপরে যে কঠোর মনোভাব সেটা সবসময় রাখতে হবে এবং এটাকে অত্যন্ত কঠিনভাবে এনফোর্স করতে হবে। শুধুমাত্র গার্মেন্টস নির্ভর হলে আমরা কিন্তু অন্যদিকে পিছিয়ে থাকবো। মূল্যস্ফীতির হার এখনও অনেক বেশি, কাজেই বাংলাদেশ ব্যাংক তাদের পলিসির গভীরতা বাড়ানোর চেষ্টা করছে। আপনি জানেন যে অনেক দিন ধরে মূল্যস্ফীতির হার তো বেশি, 2 বছরের বেশি সময় ধরে, কাজেই এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। সুদের হার বাড়ানোর এটার কিন্তু অনেকগুলো আবার বিপজ্জনক বিষয় আছে। বিশেষ করে সুদের হার বাড়ালে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এটা বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন করে। যারা কনজিউমাররা যারা লোন নিতে চান তাদের জন্য এটা অসুবিধা নিয়ে আসে। কিন্তু বিশ্বব্যাপী একটি স্বীকৃত উপায় হচ্ছে মূল্যস্ফীতিকে কন্ট্রোল করতে হলে সুদের হার বাড়ানোর মাধ্যমে এটাকে চেষ্টা করা। এটাই একমাত্র উপকরণ না, সুদের হারের পাশাপাশি অন্য বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই সরকার শুধু যে সুদের হারের উপরে জোর দিয়েছে তাও কিন্তু না, অন্য অনেকগুলো ক্ষেত্রেও কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সুদের হার একটি, এটার সঙ্গে যোগ হয়েছে যে সরকার তার ব্যয় ব্যবস্থাপনা এখন সুনির্দিষ্ট করতে যাচ্ছে। কাজেই অতিরিক্ত ব্যয় সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। এটার সঙ্গে সেন্ট্রাল ব্যাংক ব্যর্থহীনভাবে বলেছে তারা টাকা ছাপিয়ে সরকারকে কোনো লোন দিবে না। সেটিও কিন্তু একটি পদক্ষেপ যার মাধ্যমে সুদের হারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এই সময়ে বাংলাদেশে আমরা জানি যে আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে সামষ্টিক অর্থনীতিকে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে ফিরিয়ে আনা এবং সেটার জন্যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা এবং রিজার্ভের যে স্থিতি সেটাকে বাড়ানো। কাজে সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই সুদের হার বাড়ানোর যে অন্যান্য ঋণাত্মক প্রভাব অর্থনীতিতে আছে, কিন্তু তার থেকেও এই স্বল্প সময়ের মধ্যে আমাদের অর্থনীতিতে যদি আমরা ভবিষ্যতে গতি বাড়াতে চাই তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করলেই নয়। সুতরাং আমি বলবো যে সেন্ট্রাল ব্যাংক চেষ্টা করছে পলিসির যে গভীরতা বাড়িয়ে এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে। যদি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অবশ্যই এই পদক্ষেপগুলো কার্যকর বলে পরিগণিত হবে। ব্যয়ের যে ঘাটতির হিসাব করা হচ্ছে সেটা হচ্ছে গত বছরের বাজেটে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সেটার সঙ্গে তুলনা করে করা হচ্ছে। যেহেতু এই সরকার ওই বাজেট ব্যবস্থাপনাকেই রিভাইজ করবেন, সংশোধন করবেন এবং সেখানে যথেষ্ট মাত্রায় কিন্তু পাবলিক স্পেন্ডিং কাট করা হবে, কমিয়ে দেওয়া হবে। এই যে সরকারি ব্যয় এটা কমানো এই কারণে দরকার যে যেহেতু আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। কাজেই যখন আমরা সংশোধিত বাজেটটা পাবো তখন হয়তো এখন যে ঘাটতি দেখানো হচ্ছে রাজস্ব সেটা হয়তো তত বড় নাও হতে পারে। তবে এটি যেমন বিষয়, এটার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে বাংলাদেশের রাজস্ব আয় করার ক্ষেত্রে দীর্ঘদিনের একটা দুর্বলতা কিন্তু আমাদের আছে। একটা দেশের অর্থনীতিতে কমপক্ষে ন্যূনতম 15% হচ্ছে কর জিডিপি অনুপাত থাকা উচিত। সেটা আমাদের মাত্র 8 ভাগের কাছাকাছি বা 8 ভাগের মতো। সুতরাং সেই জায়গাটায় আমাদেরকে ভালো উন্নতি করতে হবে। এটা অনেক দিন ধরে বলার পরও কিন্তু রাজস্ব আদায়ে যথেষ্ট পরিমাণে কিন্তু গতি আসে নাই। কাজে সেটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় থেকেই যাচ্ছে। এটার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এই বছর একটি বিশেষ বছর, কারণ এখানে যেটা হয়েছে রাজনীতির পট পরিবর্তন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে যার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও খানিকটা আস্থার সংকট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতি বাড়ছে। তাহলে হয়েছে যে সাধারণ মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা অনেক কমে গিয়েছে। এখন এগুলো সবগুলো নিয়ে আমাকে যেটা করছে যে ওভারঅল যে বাণিজ্য হয়, যে কেনা বেচা হয় সেটা কিন্তু খানিকটা শ্লথগতির মধ্যে আছে। আপনারা জানেন যে এই বছরে আমরা মনে করছি যে জিডিপির গতি প্রবৃদ্ধির হার কিন্তু কমে আসবে। যেটা সাধারণত 6-7 ভাগ থাকে এটা আমাদের হয়তো 4 থেকে 4.5 ভাগের মধ্যে আসবে। তার মানে যখন অর্থনীতিতে শ্লথগতিতে হয় তখন কিন্তু রাজস্ব আদায় করাটাও কিন্তু কঠিন একটা কাজ হয়ে পড়ে। কাজে সেটার হয়তো আমরা খানিকটা প্রভাব দেখতে পাচ্ছি। আরেকটি কথা এটার সঙ্গে যোগ করতে চাই
যে আমরা এখন আমদানি সংকোচনমূলক নীতি কিন্তু নিয়েছি। যেহেতু আমাদের রিজার্ভের ক্রাইসিস আছে, আমরা সব আমদানি হয়তো করতে পারছি না, কাজে আমদানিকে সংকোচন করা হচ্ছে। আপনি জানেন বাংলাদেশের রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমদানি থেকে যে রাজস্ব আদায় করা হয় সেটা কিন্তু বেশ ভালো, এবং যেটা পৃথিবীর অন্য দেশের সঙ্গে শতকরা হিসেবে তুলনা করলে আমাদের আমদানির থেকে রাজস্ব আদায় করার হারটা অনেক বেশি। এটা একটি ভালো সিস্টেম না। ভালো যেসব দেশের কাঠামো আছে সেখানে তারা আমদানি থেকে রাজস্ব আয়ের উপরে নির্ভরতা কমাতে চায়, আমাদের এখানে সেই নির্ভরতা অনেক বেশি। যেহেতু আমদানি থেকে রাজস্ব আয় করার উপরে আমাদের একটা বড় মাত্রার নির্ভরতা ছিল এবং আমদানি সংকোচন করা হচ্ছে, তার মানে এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে কিন্তু এবার আমরা দেখছি যে ওই আমদানি থেকে যে পরিমাণ রাজস্ব আদায় করার কথা সেটা আমরা করতে পারছি না। ব্যাংক পর্ষদ কমিটি থেকে আরম্ভ করে ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে কিভাবে তারা এই যে গচ্ছিত যে তহবিলগুলো অনেকগুলো ব্যাংকে তসরুপ করা হয়েছে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো, কোনো সেফগার্ড মেকানিজম থাকবে কি না যেটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যায়, সেটা হচ্ছে তাদের প্রথম লক্ষ্য হবে। কী সংস্কার নিয়ে আসলে ব্যাংকের যে পরিচালনা পর্ষদ আছেন, ব্যাংকগুলোকে যেভাবে চালনা করা হয় তাদের আরও অ্যাকাউন্টেবিলিটি আসবে, সেটি হচ্ছে প্রথম একটা তাদের লক্ষ্য হবে। এরপরে অন্য যে অবজেক্টিভগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে যে ব্যাংকগুলোর অবস্থা ভালো নয় সেই ব্যাংকগুলোকে আমরা কিভাবে আবার তাদেরকে স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরাতে পারবো, সেই ব্যাপারটাও কিন্তু তাদের জন্য প্রযোজ্য। আরেকটি ব্যাপার না বললে নয়, বিভিন্ন ব্যাংক যেগুলো এখন ঝুঁকির মধ্যে আছে তাদের ক্রাইসিসের নেচারটা আলাদা। এটা এরকম না যে সবগুলো ব্যাংকের ক্রাইসিসের ধরন একই রকম। যদি সেই ধরনটা একই রকম না হয় তাহলে এই সংস্কারগুলো করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোন টাইপের অসুবিধার জন্য কীরকম আমরা এখন পলিসি নিব এবং সেটার মাধ্যমে ব্যাংকগুলোকে সাহায্য করতে পারবো, সেই জায়গাগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আরেকটা জিনিস না বললেন না, যে ভবিষ্যতে যেন বাংলাদেশে ব্যাংক খাতে আর কোনো রকমের বড় রকমের অনিয়ম না হয়, এর জন্যে কী করতে হবে সেই সংস্কারগুলোকে যদি আমরা কংক্রিটলি আইডেন্টিফাই করতে পারি, সেটাও এই ব্যাংক কমিশন বা যারা এই নিয়ে কাজ করছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা। ব্যাংকিং সেক্টর থেকে গ্রাহকরা যে টাকা উঠিয়ে ফেলছেন সেটা সর্বাংশে সত্য নয়। যে ব্যাংকগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ক্রাইসিস আছে, কিছু কিছু ব্যাংক যারা অনেক সময় গ্রাহককে তাদের পাওনা টাকা সময় মতো দিতে পারছেন না বা চাহিদা মতো দিতে পারছেন না, সেক্ষেত্রে ওই ব্যাংকগুলোর জন্য একটু আস্থা সংকট তৈরি হয়েছে। কিন্তু আমি এটাও বলতে চাই, অনেকগুলো ব্যাংক কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু তারা আমানত এখনও পাচ্ছেন। মনে রাখতে হবে আমাদের দেশের অর্থনীতির সুদের হার অনেক বেড়েছে। এই সুদের হার বাড়ানো মানে হচ্ছে ব্যাংকগুলোর পক্ষে আমানত আকৃষ্ট করাটা কিন্তু এখন সোজা। অসুবিধা হচ্ছে ওই ব্যাংকগুলোর যে ব্যাংকগুলোকে অনিয়মের মাধ্যমে যেগুলো ক্ষতি সাধন করা হয়েছে, যেখান থেকে অনেক তহবিল সরিয়ে নিয়ে ফেলা হয়েছে, কাজে সেই ব্যাংকগুলোতে হয়তো খানিকটা আস্থার অভাব আছে। সেই ক্ষেত্রে দেখুন বাংলাদেশ ব্যাংক একটা দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে কোনো ব্যাংকেই কিন্তু তারা পড়তে দেবেন না, কাজে সব ব্যাংকের জন্য সাপোর্ট থাকবে। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা হচ্ছেন যে ব্যাংকগুলো ইন্টার ব্যাংক যে আমাদের লোন কার্যক্রম আছে সেটার মাধ্যমে টাকা ধার নিয়ে গ্রাহকদের টাকা পরিশোধ করার চেষ্টা করছেন, সেইটা নীতিতে তারা গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক এটা অনুরোধ করেছেন যেসব ব্যাংকের সমস্যা হচ্ছে তাদের গ্রাহকদেরকে তাদের যেটুকু দরকার সেটুকু টাকা যেন তারা উত্তোলন করেন। হ্যাঁ, আমার ধারণা যে ওভারঅল আমাদের একটা ম্যাক্রো ইকোনমিকের স্ট্যাবিলিটি যদি ফিরে আসে তাহলে তো আস্তে আস্তে কিন্তু আস্থার যে এখন সংকট আছে সেটা কেটে যাবে। আর আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের হয়তো আরও কিছু চিন্তা করতে হবে যে যে গ্রাহকগুলা তাদের ইমিডিয়েট নিডস আছেন কিন্তু টাকা নিতে পারছেন না, তাদেরকে কীভাবে সাপোর্ট দিতে পারেন সেটা হয়তো আরেকটু সতর্কভাবে চিন্তা করে দেখা প্রয়োজন। তারল্য সংকট যেসব ব্যাংকের আছে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক চায় না যে তারা টাকা প্রিন্ট করে ওই ব্যাংকগুলোকে সহায়তা দেবে, এটা আসলে উচিত না, যেহেতু মূল্যস্ফীতির চাপ আছে। এবং যদি আমরা এটা করতে থাকি এটা আমাদের ওভারঅল যে মনিটারি পলিসি ম্যানেজমেন্ট আছে সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে বা বড় রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়বে, সেটা আমি কোনোভাবেই মনে করি না যে রাইট ডিসিশন।
বাট অন্য কোনো মেকানিজম আছে কি না যেটার মাধ্যমে ব্যাঙ্কগুলোকে সাপোর্ট দেওয়া যায়? কোনো কোনো ক্ষেত্রে হয়তো সুযোগ আছে কিছু খেলাপি ঋণকে দায়বদ্ধতার মাধ্যমে সেগুলোকে ফিরে নিয়ে আসা। কোনো কোনো ক্ষেত্রে হয়তো যারা খেলাপি ঋণ করেছেন তাদের অ্যাসেটগুলোকে বাজেয়াপ্ত করার মধ্যে বা ব্যাংকিং সিস্টেমে নিয়ে এসে তাদের ক্যাপিটালকে বুস্ট করা যায় কিনা সেটাও তারা চিন্তা করে দেখতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই সুযোগ আছে যেগুলো দুর্বল ব্যাংক তারা আরেকটু কম্পিটিটিভ ওয়েতে থেকে তাদের কাস্টমারদেরকে ভালো সুযোগ সুবিধা দিয়ে ধরে রাখতে পারেন কিনা বা নতুন কাস্টমারকে আকর্ষণ করতে পারেন কিনা সেগুলো হয়তো দেখা যেতে পারে। তো সুতরাং আমি বলবো যে শুধুমাত্র তারল্য সাপোর্ট দিয়ে চলা এটা হয়তো খুব একটা ভালো নীতি হবে না, কিন্তু একটা ওভারঅল একটা অ্যাপ্রোচ থাকতে হবে যেখানে সব রকম পদ্ধতি চিন্তা করতে হবে, যতগুলো অপশন হাতে আছে সবগুলো অপশন নিয়ে কাজ করতে হবে। সেটাই হচ্ছে এই মুহূর্তে আমি মনে করি যে মোর প্র্যাকটিক্যাল সুপারিশ। সরকার যতগুলো তাদের হাতে অপশন আছে সবগুলাই এখন কিন্তু এমপ্লয় করেছেন। এর মধ্যে সুদের হার বাড়িয়েছেন তারা সরকারি খরচ কমানোর চেষ্টা করছেন, তারা ব্যাংক থেকে অতিরিক্ত টাকা ছাপিয়ে সরকারকে লোন দিবেন না সেটা নিশ্চিত করছেন। এগুলো সবই হচ্ছে ওভারঅল যে আমাদের মূল্যস্ফীতিকে কন্ট্রোল করার যে উপায় সেটা করা হচ্ছে। হ্যাঁ, এটার পাশাপাশি একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য আছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের রিজার্ভ যথেষ্ট পরিমাণে এখনও শক্ত হয় নাই, ফলে যেটা হচ্ছে আমরা বেশি মাত্রা আমদানি করতে পারছি না। মূল্যস্ফীতি থাকলে যদি আমরা অনেক বেশি আমদানি করতে পারতাম তাহলে হয়তো মূল্যস্ফীতির লাগামটাকে টেনে ধরা হয়তো সহজ হতো। কাজে এটি একটি আমাদের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের যে মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসির যে কন্ট্রাকশনারি মেজার সেটা যেমন ঠিক আছে এবং এটার মাধ্যমে আমরা ডিমান্ড সাইডটাকে ম্যানেজ করার চেষ্টা করছি, মানে ডিমান্ডটাকে চাহিদাটাকে কমিয়ে মূল্যস্ফীতিকে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু সাপ্লাই সাইডও কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর, মানে আমি কত সাপ্লাই মার্কেটে দিতে পারছি সেটা যেমন ডোমেস্টিক বা আভ্যন্তরীণ সোর্স থেকে হতে পারে, আবার এটা কিন্তু ইম্পোর্ট করে আনা যেতে পারে আর কি। কাজে সেদিকে সাপ্লাই বাড়ানোর জন্য কিন্তু আমাদেরকে একটু মনোনিবেশ করতে হবে। শীতের সময় আমরা জানি যে সবজি বা অনেকগুলা কৃষি ফসল আসে, সেটার যদি সাপ্লাই বাড়ে সেখান থেকে হয়তো সাধারণ জনগণ উপকৃত পাবেন, তারা হয়তো দেখবেন যে জিনিসপত্রের দাম কমে আসবে। আবার সামনে রমজান মাস আছে, তখন কিন্তু দ্রব্য যে সামগ্রী সেগুলো কিন্তু চাহিদা বাড়ে, বিশেষ করে যে কয়েকটি খাদ্যদ্রব্য রমজান মাসে বেশি আমরা ব্যবহার করি, হ্যাঁ, ভোজ্য তেল যেমন বা চিনি, তো সেগুলোর ব্যাপারে এখন থেকে একটা সুপরিকল্পনা গ্রহণ করতে হবে যেন সেগুলোর যথেষ্ট পরিমাণে সাপ্লাই বাজারে থাকে, তাহলে হয়তো আমরা ওই মূল্যস্ফীতিটাকে হয়তো খানিকটা সহনীয় পর্যায়ে রাখতে পারবো। তবে এটাও ঠিক শুধুমাত্র যে সংকোচনমূলক নীতির মাধ্যমেই যে মূল্যস্ফীতি কমানো সম্ভব সেটাও যেমন ঠিক না, কিন্তু মনে রাখতে হবে সংকোচনমূলক নীতি হচ্ছে একটি অন্যতম প্রধান হাতিয়ার এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য। এর পাশাপাশি আমাদের সরবরাহটাকে বাড়ানোর জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতে হবে। উপরে উপরে অর্থনীতির ভালো চিত্র দেখানো হলেও ভিতরে কিন্তু অনেক মৌলিক সমস্যা আছে। বাংলাদেশের অর্থনীতির আজকে এই পর্যায়ে আসার একটি অন্যতম প্রধান কারণ ছিল সঠিক সময়ে সংস্কার করার ক্ষেত্রে অসম্ভব রকমের অনীহা রাখা এবং সংস্কারগুলোকে বাস্তবায়ন না করা। এর আগের সরকারের বিভিন্ন যে পরিকল্পনা বা নীতি ছিল সেগুলোর মধ্যে বারবার সংস্কারের কথা বলা হলেও সংস্কার করার ক্ষেত্রে তারা কোনো আসলে আগ্রহ সেরকম দেখায় নাই। উল্টা দিকে অনেক জায়গায় বিশেষ করে ব্যাংকিং সেক্টরে তারা বড় মাত্রায় লোপাট হয়েছে এবং সেখানে একদমই কোনো ডিসিপ্লিন ছিল না। তো সুতরাং সংস্কার করার ক্ষেত্রে তাদের একটা অনীহা ছিল। এর পাশাপাশি যেটা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণভাবে শৃঙ্খলা ভেঙে পড়েছে, বিশেষ করে ব্যাংকিং খাতে এবং খেলাপি ঋণ থেকে আরম্ভ করে এবং ব্যাংক থেকে রীতিমতো টাকা লোপাট করা হয়েছে, যেটাও আমাদের অর্থনীতিকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এখন এখান থেকে বের হওয়ার উপায়টা কী? এই অর্থনীতি থেকে মনে রাখতে হবে আমাদের অর্থনীতিতে এখন দুটো প্রধান চাপ রয়েছে।
মূল্যস্ফীতি এবং আমাদের যে রিজার্ভ পরিস্থিতি, সেটা রিজার্ভ পরিস্থিতি আরও ভালো হতে হবে। পৃথিবীর যে কোনো দেশের অর্থনীতিতে যদি এই দুটো জিনিস একসঙ্গে থাকে, মূল্যস্ফীতি এবং রিজার্ভ পরিস্থিতি খারাপ, তাহলে সেই দেশের জন্য এটি একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই সমস্যা থেকে বের হওয়ার জন্য। আমরা এখন সেরকম একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, যার ফলে আমাদেরকে কিছু কিছু জায়গায়, যেটাকে আমরা বলি ট্রেড অফ, মানে একটা জিনিস করতে হলে আরেকটা জিনিস ছাড় দিতে হবে, সেভাবে আমরা এখন অগ্রসর হচ্ছি। সুদের হার বাড়ানোর মাধ্যমে আমরা যে ডিম্যান্ড ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি, এটার আবার ঋণাত্মক প্রভাব কিন্তু অর্থনীতিতে আছে, যার ফলে তো আমরা বলছি যে এই বছর আমাদের প্রবৃদ্ধি খানিকটা কমে যাবে। হ্যাঁ, সেটা যেমন একটা ইস্যু আছে। উল্টাভাবে আমি অনেক বেশি আমদানি করতে পারি, করে আমি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারি। সমস্যা হচ্ছে আমাদের রিজার্ভের যথেষ্ট পরিমাণে এখন অর্থ নাই, কাজে আমরা সেটাও করতে পারছি, সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হচ্ছে। কাজে আমাদেরকে এখন দেখতে হবে যে আমরা সামনের দিনগুলোতে এই আমাদের যে কঠিন সমস্যা আছে সেগুলোকে আমরা পলিসির মাধ্যমে আমরা এখান থেকে বের হতে পারবো কিনা। একটাই মনে রাখতে হবে যে আগে যেটা ছিল যে পলিসির ক্রেডিবিলিটি ছিল না, মানে যেটা বলা হচ্ছিল সেটা করা হচ্ছিল না। আবার পলিসির ডেপথ ছিল না, মানে এগুলো গভীর পলিসি নেওয়া হয় না। যদি আমার সুদের হার অনেক বেশি বাড়ানো দরকার, আমি তখন বাড়াই নাই, বাড়াতে পারি না। নতুন সরকারের সময় এই পলিসি ক্রেডিবিলিটি এবং পলিসি ডেপথ আমরা কিন্তু দুটো এখন দেখছি যে এটা কাজ করছে। কাজে একটু আমাদেরকে সময় দিতে হবে। এখন আমাদের যে অর্থনীতি এখন যে অবস্থা, সেখান থেকে বের হওয়ার পরে আমাদের কিন্তু এটার সঙ্গে সঙ্গে বড় মাত্রার সংস্কারগুলো করতে হবে। যেমন একটু আগে আপনাদেরকে বলেছি যে আমাদের কর জিডিপির অনুপাত অনেক কম, কাজে আমাদের কিন্তু রাজস্ব আদায় মনোনিবেশ করতে হবে। আমাদের অর্থনীতি বড় হয়েছে, ভবিষ্যতে আরও বড় হবে, কিন্তু এখন আমাদের যে পরিমাণ রাজস্ব আদায় করা হয় আভ্যন্তরীণ খাত থেকে, এইটুকু রাজস্ব থাকলে কিন্তু আমরা ভবিষ্যতের উন্নয়ন করতে পারবো না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের বিনিয়োগের পরিবেশ ঠিক করতে হবে। বিনিয়োগের পরিবেশ যদি আমরা না ঠিক করতে পারি, তাহলে আমাদের আভ্যন্তরীণ খাতে যারা বিনিয়োগকারী আছেন তারাও যেমন আস্থা পাবেন না, আর বিদেশি বিনিয়োগ তো আমরা কোনো দিনই পাই না এইসব সমস্যাগুলোর কারণে। কাজে এই জায়গায় সংস্কার না করতে পারলে আমরা ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ পাবো না। আমাদের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের রপ্তানি খাতের বৈচিত্র্যতা আনয়ন করা। এই শুধুমাত্র গার্মেন্ট ইন্ডাস্ট্রির উপরে নির্ভর করে রপ্তানি যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু ভবিষ্যতে আমাদের রপ্তানি আয় বাড়বে না। রপ্তানি আয় যথেষ্ট পরিমাণে না বাড়লে আমরা দেখব যে আমাদের আবার রিজার্ভের যে পরিস্থিতি, সেটাও কিন্তু সেরকম উন্নতি হবে না। কাজে গার্মেন্টসের পাশাপাশি অন্য সেক্টরে কীভাবে রপ্তানি আয় বাড়ানো যায় সেদিকে মনোনিবেশ করতে হবে। যখন আমরা রপ্তানির ক্ষেত্রে বৈচিত্র্য আনয়ন করার কথা বলি, সেখানে একটি বড় কিন্তু নীতির বাধা আছে। সেটা হচ্ছে যে ওভার টাইম, দীর্ঘদিন ধরে বাংলাদেশে আমরা একটা শক্ত সংরক্ষণবাদী নীতি কিন্তু আমরা গ্রহণ করেছি। ফলে যেটা হয়েছে, আমাদের শুল্ক কাঠামো এখানে অনেক বড়। শুল্ক কাঠামো বড় থাকা মানে হচ্ছে দেশের আভ্যন্তরীণ বাজারে কিন্তু জিনিসপত্রের দাম বেশি। ফলে যারা এখানে বিনিয়োগ করছেন তারা মনে করছেন যে আভ্যন্তরীণ বাজার তাদের জন্য অনেক বেশি আকর্ষণীয় রপ্তানি করার জন্য। এটাও তাদেরকে কিন্তু উৎসাহিত করেছে বেশি মাত্রায় আভ্যন্তরীণ বাজারের দিকে ঝুঁকে যেতে এবং রপ্তানি না করার জন্য। এটার সঙ্গে যোগ হয়েছে যে রপ্তানি করতে হলে পণ্যের ভালো গুণগত মান দরকার হয়। আমরা বাংলাদেশে যে পণ্যগুলো উৎপাদন করি, পৃথিবীর অন্য অন্য দেশের সঙ্গে যারা ভালো এক্সপোর্টার্স আছে, ভিয়েতনাম, কোরিয়া, চায়না, মালয়েশিয়ার কথা বলি, তাদের পণ্যের সঙ্গে আমাদের পণ্যের যে গুণগত মান, এটা তুলনা করলে দেখা যায় যে আমরা গুণগত মান কিন্তু আমাদের পণ্যের অনেক কম। এবং দেশের আভ্যন্তরীণ বাজারে আমরা কোন দ্রব্যগুলো বিক্রি করব, সেটারও কিন্তু গুণগত মান যথেষ্ট পরিমাণে যাচাই বাছাই করা হয় না এবং এনফোর্স করা হয় না। আমাদের যে স্ট্যান্ডার্ড আছে সেটাও কিন্তু আমরা এনফোর্স করতে পারি না। ফলে যেটা হচ্ছে, আমরা ডোমেস্টিক মার্কেটে যে পণ্যগুলো উৎপাদন করে আমাদের আভ্যন্তরীণ ভোক্তাদের কাছে নিয়ে যাচ্ছি, এই পণ্যগুলো কিন্তু আমরা বিদেশে বিক্রি করতে পারছি না। এটা একটা বড় একটা কারণ। পৃথিবীর মধ্যে যে দেশগুলা রপ্তানি ক্ষেত্রে বৈচিত্র্য আনতে পেরেছে, যে দেশগুলা রপ্তানিতে ভালো করতে পেরেছে, তারা সবাই যথেষ্ট পরিমাণে কিন্তু বিদেশি বিনিয়োগ পেয়েছে, যেটা বাংলাদেশ আমরা এখন আকর্ষণ করতে পারি নাই। আমাদের ব্যবসায় পরিবেশ আমরা ঠিক করতে পারি নাই। আমাদের এখানে অবকাঠামোর সমস্যা আছে,
দুর্নীতি বড় একটা সমস্যা, যার ফলে দেশি বলেন বিদেশি বিনিয়োগকারীরা তারা বিভিন্ন সময় হেনস্থা হন। আমাদের আরেকটি সমস্যা আছে যে বিনিয়োগকারীদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডিসপিউট হতে পারে, বিরোধ হতে পারে, যে বিরোধগুলোকে নিষ্পত্তি করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা জানতে চান যে কোনো একটি ব্যাপারে যদি কোনো বিরোধ হয় তাহলে ওই দেশে একটা ফেয়ার সিস্টেম আছে কিনা, যে সিস্টেমের মাধ্যমে এইগুলোকে ডিসপিউটগুলোকে সেটেল করা যাবে। আমরা বাংলাদেশে এখনও কিন্তু সেরকম ভালো একটা সিস্টেম তৈরি করতে পারি না, যেটাও কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের কিন্তু আস্থা কমিয়ে দিচ্ছে। আরেকটি ব্যাপার এখানে নতুন যোগ হয়েছে, যেহেতু আমরা একটা সামষ্টিক অর্থনীতি আমাদের এখন একটু অস্থিতিশীল হয়েছে, কাজে যারা বিশেষ করে যারা বিদেশ থেকে বিনিয়োগ করতে চান তারা হয়তো একটু সন্দেহপ্রবণ হচ্ছেন যে বাংলাদেশে যদি বিনিয়োগ করা যায় তাহলে ভবিষ্যতে তাহলে তারা তাদের লভ্যাংশ ফিরিয়ে নিয়ে যেতে পারবেন কিনা। হ্যাঁ, সেটাও কিন্তু একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাজেই যেটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামষ্টিক অর্থনীতিকে একটি শক্ত জায়গায় না নিতে পারলে ভবিষ্যতেও কিন্তু আমাদের বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা কিন্তু কঠিন হয়ে যাবে। এগুলোর সঙ্গে আমি অবশ্যই বলবো যে আমাদের ল অ্যান্ড অর্ডার সেটা কথা চিন্তা করতে হবে, কারণ ল অ্যান্ড অর্ডার না থাকলে পাবলিক সেফটি থাকবে না, ব্যবসা বাণিজ্যে সেই পরিবেশ না থাকলে কিন্তু আমাদের যারা লোকাল ইনভেস্টররা আছেন তারাও কিন্তু বিনিয়োগ করতে পারবেন না। শ্রমিক অসন্তোষ এটা একটি বড় কিন্তু কারণ, আমাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই ফ্যাক্টরিতে অনেক ঝামেলা আছে, সঠিক সময় বেতন না দেওয়া, শ্রমের মান নিয়ন্ত্রণ না করা, শ্রমিকদের যেটুকু সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলো না করা, এই শ্রমিক অসন্তোষের জন্য কারণ। শ্রমিক অসন্তোষ যদি অব্যাহত থাকে, এটা সমস্যা শুধু আমাদের আভ্যন্তরীণ ক্ষেত্রে না, যারা বিদেশি আমাদের বায়ার আছেন, ইনভেস্টর আছেন, তাদেরকেও কিন্তু একটা অন্যরকম সংকেত দেওয়া হয় যে বাংলাদেশ হয়তো ইনভেস্টমেন্টের জন্য প্রয়োজন না। কাজে সেটিও আমাদের কিন্তু চিন্তা করতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের দেশে দেখুন, আমাদের যাই উন্নতি হোক এটাও মনে রাখতে হবে যে আমাদের কিন্তু মানুষের ভালনারেবিলিটি কিন্তু অনেক বেড়েছে। 2 বছর ধরে যে মূল্যস্ফীতি ছিল তার মানে অনেক মানুষের কিন্তু প্রকৃত আয় কমে গিয়েছে, তারা যথেষ্ট পরিমাণে তাদের জিনিসপত্র কিনতে পারছেন না। আমরা জানি যে খুব সাম্প্রতিক সময়ে যে তথ্য আমাদের হাতে এসেছে তাতে আমরা দেখছি বাংলাদেশে প্রায় এখন 23 মিলিয়ন মানুষ তারা কিন্তু খাদ্য নিরাপত্তা জনিত ঝুঁকিতে রয়েছেন। তারা যথেষ্ট পরিমাণে খাবার কিনতে পারছেন না এবং খাবার খেতে পারছেন না। এগুলো কিন্তু আমরা বিভিন্ন তথ্যপাত্র যে সার্ভে আছে সেখানে কিন্তু এগুলো রিসেন্টলি উঠে এসেছে। কাজে সেটি একটা আমাদের চিন্তার বিষয়। আমরা অবশ্যই মূল্যস্ফীতি ট্যাকেল করবো, যে সুদের হার বাড়ানো হচ্ছে ইত্যাদি বিভিন্ন পলিসি নেওয়া হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে দরিদ্র জনগোষ্ঠীকেও যেন আমরা সাপোর্ট দিতে পারি এই সময়, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই অর্থনীতির যে সংস্কারের কথা বা কী করতে হবে এই অবস্থা থেকে বের হয়ে আসতে আমি বলবো সব পলিসির সঙ্গে আরও কীভাবে দরিদ্র জনগোষ্ঠীকে সাপোর্ট করা যায় সেগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। দুটো কংক্রিট উদাহরণ দিতে পারি, যেমন মনে করুন আমাদের যে সামাজিক সুরক্ষা ব্যবস্থা আছে সেখানে যদি আমরা দরিদ্র জনগোষ্ঠীকে আরেকটু যদি সাপোর্ট দিতে পারি, মনে করেন যে আরবান অঞ্চলে, শহর অঞ্চলের জন্য যে ওপেন মার্কেট সেল যে সরকারের পলিসি আছে তার মাধ্যমে যদি আমরা অতিরিক্ত সুবিধা তাদেরকে দিতে পারি, যদি আরও বেশি আমরা খাদ্যদ্রব্য সেখানে খানিকটা সাবসিডাইজ রেটে বিক্রি করতে পারি, তাহলে এটা অনেক নিম্ন আয়ের মানুষকে সাহায্য করবে। আবার বিভিন্ন যে সরকারের ভাতা আছে যেগুলো সামাজিক নিরাপত্তা খাতের অধীনে দেওয়া হয়, সেই ভাতার আওতা প্রসার করা এবং যারা যোগ্য সুবিধাভোগী হতে পারেন তাদেরকে এটার আওতায় আনতে পারলেও কিন্তু আমাদের এই যে ভালনারেবিলিটির কথা বললাম সেটাকে কিন্তু অ্যাড্রেস করাটা হয়তো সহজ হবে। তো সুতরাং একদিকে যেমন সংস্কার কর্মসূচি নিতে হবে, এবং আমরা জানি সংস্কার কর্মসূচি এটা পেইনফুল হতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে যে যখন কোনো সংস্কার করা হয় সেটার কষাঘাত যেন নিম্ন আয়ের মানুষের উপরে না পড়ে, সেদিকেও কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে মনোনিবেশ করতে হবে। এই মুহূর্তে আগের ত্রুটিগুলোকে সমাধান করার চেষ্টা করা হয়েছে। আগে যেটা হচ্ছিল যে রিজার্ভের উপর প্রেশার থাকার পরেও বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভ থেকে অনেক ডলার কিন্তু কম দামে বিক্রি করেছে বাজারে, যেটা আমাদের কিন্তু এই রিজার্ভের যে আজকের যে অবস্থা সেটাকে ক্ষতি করেছে। দীর্ঘদিন যাবৎ আমাদের বিনিময় হারটাকে একটা জায়গায় বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছিল, যেটা
রাখার ফলে বিনিময় হার ওই জায়গায় থাকলে আমরা যথেষ্ট রিজার্ভ তখন বাড়াতে পারি না। কাজে সেই ত্রুটি বিচ্ছুতি আমাদের সামনে ছিল। এখন মোটামুটি একটা মার্কেট ফ্রেন্ডলি একটা অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে যেন বিনিময় হারটা মার্কেটে রিফ্লেক্ট হতে পারে, যে কী পরিমাণ চাহিদা যোগান আছে সেটার ভিত্তিতে যেন তৈরি হতে পারে। পুরোপুরি এখনও মার্কেট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আমরা নিতে পারি না, কিন্তু যেটা করা হয়েছে এই পেগিং সিস্টেম যথেষ্ট মার্কেট ফ্রেন্ডলি, সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, যেটা হচ্ছে এখন, আমার কাছে মনে হয় যে ওই ত্রুটিগুলোকে সারানোর চেষ্টা করা হচ্ছে। আরেকটি ব্যাপার হচ্ছে, যেহেতু অবাধ দুর্নীতি ছিল, যারা অবাধ দুর্নীতি করেন সেই দুর্নীতি লব্ধ টাকা তারা কিন্তু অনেক সময় দেশের বাইরে নিয়ে যান, ফলে ইনফর্মাল মার্কেটে ডলার বা বিদেশি মুদ্রার একটা বড় মাত্রার চাহিদা ছিল, এবং ফলে অনেক টাকা কিন্তু পাচারও হয়েছে। এই জন্যেই আবার অনেক ফরেন কারেন্সি, যেটা আমাদের রেমিটেন্স হিসেবে ফর্মাল চ্যানেলে আসার কথা ছিল, সেটা ফর্মাল চ্যানেলে না এসে ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে এসেছে, যার ফলে সেন্ট্রাল ব্যাংকের সেটা রিজার্ভ বাড়াতে কোনো ভূমিকা রাখে না। সুতরাং আমি বলবো যে যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সবগুলোইকে এখন অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে। সামনের দিনে আরও 2-3টি জিনিস করা যায়। সেটি হচ্ছে, আমি মনে করি এবং অনেকেই মনে করেন, বাংলাদেশে থেকে যে পরিমাণ লোকজন বিদেশে কাজ করেন, তারা যে পরিমাণ টাকা বাংলাদেশে পাঠান সেটার অ্যামাউন্টটা হচ্ছে $25 বিলিয়ন থেকে কিন্তু অনেক বেশি হওয়ার কথা। আমরা এখন পর্যন্ত $24-25 বিলিয়ন বেশি কিন্তু আমরা ফর্মাল চ্যানেলের রেমিটেন্স পাচ্ছি না। এই বছর রেমিটেন্সে একটা চাঙ্গাভাব এসেছে। আমার কাছে মনে হয় যে এটাকে আমরা ধরে রাখতে হবে, এবং যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা যেন আরও রেমিটেন্স ফর্মাল চ্যানেলে পাঠান, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দুর্নীতির উপরে যে কঠোর মনোভাব সেটা সবসময় রাখতে হবে, এবং এটাকে অত্যন্ত কঠিনভাবে এনফোর্স করতে হবে। যদি ওই দুর্নীতিটা আমরা কমাতে পারি, তাহলে আমরা দেখব যে ইনফর্মাল চ্যানেলে বিদেশে টাকা পাঠানোর যে একটা প্রবণতা আছে সেটাও কিন্তু খানিকটা কমে যাবে, সেটা আমাদের কিন্তু সাহায্য করবে। আর মোটামুটি মধ্যম থেকে দীর্ঘ মেয়াদে একটা কাজ করলে আমাদের অনেক উপকার হতে পারে। সেটা হচ্ছে, এখন যারা আমাদের অভিবাসী শ্রমিক আছেন তারা মূলত আমরা যাদেরকে বলি সেমি স্কিল টাইপের হচ্ছে ওয়ার্কার, তাদের যদি স্কিল বাড়ানো যায়, তারা যদি আরও দক্ষ হন, দক্ষ শ্রমিকরা কিন্তু অনেক বেশি আয় করতে পারে, এবং সেখান থেকে দেশ কিন্তু উপকৃত হবে। ফিলিপিন্স, তারা মাত্র তাদের 23 লাখ লোক বিদেশে কাজ করে, কিন্তু তারা তাদের দেশে প্রায় $35-40 বিলিয়ন তাদের ফর্মাল চ্যানেলে পাঠিয়ে থাকে। বাংলাদেশে আমাদের প্রায় 10 মিলিয়ন বা 12 মিলিয়ন লোক বাইরে কাজ করেন, কিন্তু সেই তুলনায় আমরা যে রেমিটেন্স পাই এটা মাত্র $25 বিলিয়ন মতো। এটার প্রধান কারণ হচ্ছে ফিলিপিন্সের যারা ওয়ার্কার তারা কিন্তু অনেক দক্ষ, তারা যে কাজগুলো করেন আমাদের শ্রমিকরা এখনও সেই কাজগুলো করতে পারছেন না। কাজে আমাদের হচ্ছে এখন উচিত হবে স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করা। আমরা যত বেশি স্কিল লোকজন তৈরি করতে পারবো, তারা যদি বাইরে যে কাজ করেন, তাহলে আমাদের পক্ষে আরও বেশি রেমিটেন্স আসা উচিত হবে, এবং বেশি রেমিটেন্স আসা মানে রিজার্ভ সেখান থেকে বেনিফিট হবে, আমাদের যে বৈদেশিক মুদ্রার স্থিতি আছে সেটা তখন বাড়বে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যে প্রধান 3টি অর্থনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে, প্রথমটি এরকম যে একদিকে আমাদের মূল্যস্ফীতির সমস্যা আছে, অন্যদিকে আমাদের রিজার্ভের সমস্যা আছে। কাজেই যেহেতু আমাদের রিজার্ভ পরিস্থিতি এখন অত ভালো হয় না, আমরা যথেষ্ট পরিমাণে আমদানি করতে পারছি না। মূল্যস্ফীতি কমানোর একটা অন্যতম হাতিয়ার ছিল যে যদি আমরা যথেষ্ট পরিমাণে আমদানি করতে পারতাম। তো সুতরাং এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য সুদের হার বাড়ানো হয়েছে, অন্য সব পলিসি নেওয়া আছে, ঠিক আছে, কিন্তু যথেষ্ট পরিমাণে সরবরাহ আমরা স্বল্প সময়ে করতে পারবো কি না সেটা একটা চিন্তার কারণ। কাজে দুটো জিনিস, মূল্যস্ফীতি এবং রিজার্ভ যে পরিস্থিতি, এই দুটো থেকে উত্তরণ করাটা তাদের জন্য একটি প্রধান চ্যালেঞ্জ বলে মনে করি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় চ্যালেঞ্জটা তাদের থাকবে, যেটা আমাদের দীর্ঘদিনের একটা কাঠামোগত সমস্যা, যে আমরা যথেষ্ট পরিমাণে আভ্যন্তরীণ রাজস্ব আদায় করতে পারছি না। কাজেই সে জায়গায় মনোনিবেশ করতে হবে। আভ্যন্তরীণ রাজস্ব বাড়ানো এটা 3 মাস 6 মাসের কাজ না, এটার জন্য কতগুলো কংক্রিট সংস্কার নিয়ে আসতে হবে, এবং সেই সংস্কারের রূপরেখা তুলে ধরে সেটাকে বাস্তবায়ন শুরু করতে পারাটা আমি মনে করি যে এই সরকারের দ্বিতীয় চ্যালেঞ্জ।
তৃতীয় যে চ্যালেঞ্জের কথা আমি বলতে চাই সেটি হচ্ছে আমাদের দেশে এই যে রপ্তানি খাতে যে বৈচিত্র্য আসে নাই সেটা কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে এখন ভাবিয়ে তুলে। শুধুমাত্র গার্মেন্টস নির্ভর হলে আমরা কিন্তু অন্যদিকে পিছিয়ে থাকবো এবং গার্মেন্টসে আমরা কত শ্রমিকের চাকরি দিতে পারবো সেটাও কিন্তু একটা আমাদেরকে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিকজ গার্মেন্টসের এখন অনেক কাজ অটোমেটেড হয়ে পড়েছে। যদি 2010 সালের কথা চিন্তা করেন তখন বাংলাদেশ 10 থেকে 12 বিলিয়ন ডলারের কাপড় বিদেশে রপ্তানি করতো, তৈরি পোশাক, এবং সেটার থেকে আমরা প্রায় তখন 35 লাখ লোককে কাজে নিয়োজিত করতে পেরেছি। গত বছর আপনি মনে করেন যে আমরা প্রায় 40 বিলিয়ন ডলারের কাছাকাছি তৈরি পোশাক রপ্তানি করেছে, কিন্তু আমাদের কি এমপ্লয়মেন্ট বেড়েছে এই সেক্টরে? না, এমপ্লয়মেন্ট সেই কিন্তু 35 লাখের আশেপাশে ঘোরাফেরা করছে। তার মানে হচ্ছে এই, যদি আমরা শুধুমাত্র গার্মেন্টসের কথা চিন্তা করি ভবিষ্যতে কিন্তু যে খুব বেশি সেখান থেকে এমপ্লয়মেন্ট বাড়ানো যাবে সেটা না। আর রপ্তানি এর কথা তো বাদই দিলাম, আমাদের আরও অন্য পণ্য সামগ্রী আছে, সেখান থেকেও কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে রপ্তানি আয় করতে হবে, তাহলে ভবিষ্যতের রিজার্ভ ভালো হবে। এখন রপ্তানি ক্ষেত্রে বৈচিত্র্য আনয়ন করাটাও কিন্তু এটা 3, 6 বা 9 মাসের কাজ নয়, কিন্তু কাজটাকে ভালো করে শুরু করতে হবে। গত 2 দশকের অধিক সময় ধরে এই কাজটা আমরা ভালো করে শুরু করতে পারি না, এবং সেখানে একটি বড় নীতির বাধা আছে, সেটা হচ্ছে আমরা আমাদের শুল্ক, আমদানি শুল্কের যথেষ্ট পরিমাণে রেশনালাইজ বা যৌক্তিকীকরণ করতে পারি না। আমাদের দেশে আমরা অনেক উচ্চ আমদানি শুল্ক রাখার ফলে যেটা হয়েছে যে গার্মেন্টসের বাইরে অন্য যে সেক্টরে আছেন তারা মনে করছেন যে দেশের মধ্যে বিনিয়োগ করে দেশের মার্কেটে বেচাটাই তাদের জন্য বেশি প্রফিটেবল হয়ে পড়েছে। কাজে এই পলিসিতে যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে এন্টি এক্সপোর্ট বায়াস একটা পলিসি তৈরি হয়েছে। মানে রপ্তানির ক্ষেত্রে আরও বেশি যদি আমরা অনুপ্রেরণা দিতে চাই তাহলে আমাদের প্রথম কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে শুল্ক কাঠামোকে যৌক্তিকীকরণ। সেই কাজটা আমি মনে করি যে এই সরকারের জন্য একটা সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ হয়ে যাবে। আরেকটি কথা না বলে না, আপনারা জানেন বাংলাদেশের সামনে এলডিসি গ্র্যাজুয়েশন হবে। এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাওয়া মানে অনেক বিদেশে অনেক বাজারে যেখানে আমরা শুল্কমুক্ত সুবিধা পাই সেই সুবিধাগুলো আমরা পাবো না। এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিকে এখন যে আমরা সাবসিডি দিয়ে সাহায্য করতে পারি সেটারও কিন্তু সুযোগ থাকবে না। কাজেই প্রতিযোগিতার সক্ষমতা কিন্তু আমাদেরকে বাড়াতে হবে, এবং এই প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর জন্য কি করতে হবে এবং ওই কাজগুলোকে প্রাথমিকভাবে শুরু করতে পারাটাও আমি মনে করি যে এই সরকারের জন্য আরেকটি চ্যালেঞ্জ।